আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর বাংলা এর দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদটির নাম হচ্ছে শব্দের উচ্চারণ। এই শব্দের উচ্চারণ পরিচ্ছেদটি থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরো একটা ইউটিউব চ্যানেল রয়েছে যেটার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেটা হচ্ছে জেনজেড স্কুল। তোমরা এই জেনজেড স্কুলটিও সাবস্ক্রাইব করে দেবা, কারণ আগামী বছর তোমরা যখন ক্লাস 9-এ উঠবা অথবা যারা 9-এ রয়েছে যারা 10-এ উঠবা তাদের জন্য সায়েন্সের যে গ্রুপ সাবজেক্ট গুলো আছে আমরা এই গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো এখানে আপলোড দেব। ওকে, তো প্রথম প্রশ্ন, অসংখ্য শব্দের প্রমিত উচ্চারণ কোনটি? অসংখ্য। ঠিক আছে, অসংখ্য এই শব্দটার উচ্চারণ হবে অসংখ্য। এইটা ঘ নম্বর। বলছে যে উদ্দীপকটি পড়ে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। যুদ্ধ কখনোই শান্তির ছিল না। যুদ্ধের বিনিময়ে স্বাধীনতা অর্জন তো হয়েছে ঠিকই, কিন্তু অনেকে হারাতে হয়েছে অনেক কিছু, মানে অনেককে হারাতে হয়েছে অনেক কিছু। এমন অনেকেই আছে যারা হয়েছিল বাস্তুহারা। নিরাপদ আশ্রয়ের জন্য মানুষ নিজের বাড়ি ছেড়ে অন্যত্র গমন করেছে। এখানে 2 নম্বর প্রশ্ন, উদ্দীপকের ভাবটি তোমার পঠিত কোন রচনায় ফুটে উঠেছে? পঠিত মাগো ওরা বলে এই কবিতায় ফুটে উঠেছে। যেমন মাগে ওরা বলে ওই কবিতায় মা ছেলের জন্য অপেক্ষা করে, তো মা তো মারা গেছে, ছেলেটা তো মারা গেছে এরকম পরে তাই দেখে। ঠিক আছে, তো যেমন এই কিছুদিন আগে জুলাই আগস্টে যেরকম হত্যাকাণ্ড হলো, সেখানেও যুদ্ধে ঠিকই জয়লাভ করা হয়েছে কিন্তু অনেকেই পঙ্গুত্ব বরণ করেছে। হ্যাঁ, 1000-এর বেশি মানুষ মারা গেছে এরকম। এইভাবে আর কি। উদ্দীপকের ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ হলো, সাদৃশ্যপূর্ণ কোনটা? নিচের সাদৃশ্যপূর্ণ হচ্ছে ক নাম্বার, হুড়োহুড়ি করে নৌকায় ওঠা, কারো পেছনে না তাকানো। ঠিক আছে, এটা হচ্ছে ক নম্বর অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, রায়হানের মুখে প্রথম হাসি ফোটে কখন? ফোটে হচ্ছে ছাত্রকে দেখতে পেয়ে। ঠিক আছে। 5 নম্বর, কোন জায়গা এফেক্টেড নয়? যাত্রা গল্পে এ কথা দ্বারা বোঝানো হয়েছে কি? বোঝানো হয়েছে পাকিস্তানিদের বর্বরতা এবং হানাদার বাহিনীর সর্বগ্রাসী ভাব। এটা ক নম্বর অ্যান্সার হবে। যাত্রা গল্পটি লেখককে? শওকত আলী, শওকত ওসমান না, কিন্তু শওকত আলী হবে। শওকত ওসমান, শওকত আলী, শওকত জাহান, শওকত আলী হবে এটা। শওকত আলী কত সালে জন্মগ্রহণ করেন? 1936 সালে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? মৃত্যু সাল হচ্ছে 2018 সাল। তারপরে 9 নম্বর প্রশ্ন, প্রদেশে প্রাকৃত জন কি ধরনের রচনা? প্রাকৃত জন রচনা হচ্ছে উপন্যাস। তারপরে নিচের কোন উপন্যাসটি শওকত আলীর লেখা? ঠিক আছে, এটা হচ্ছে কুলাই কাল স্রোত। দক্ষিণায়নের দিন একটি কি বিখ্যাত কি? এটা গল্প, উপন্যাস নাকি? এটা হবে উপন্যাস। পূর্বরাত্রি পূর্বদিন উপন্যাসটি রচিত হচ্ছে শওকত আলী। যাত্রা গল্পটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে উপন্যাস থেকে নেওয়া হয়েছে। যাত্রা গল্পে লেখকের বর্ণনা কোন রীতিতে লেখা হয়েছে? চলিত রীতিতে লেখা হয়েছে। 15 নম্বর প্রশ্ন, নৌকার মাঝির সংলাপ কোন রীতিতে লেখা হয়েছে? আঞ্চলিক রীতিতে লেখা রয়েছে। 16 নম্বর, কার চোখের নিচে নির্ঘুম রাতের কালি পড়েছে? নির্ঘুম রাতের কালি পড়েছে প্রফেসরের স্ত্রীর চোখে, হ্যাঁ, নিচে। তারপরে প্রফেসরের কয়টি বাচ্চা ছিল? প্রফেসরের 2টি বাচ্চা ছিল। কার পায়ের ব্যথা টনটন করছে? পায়ের ব্যথা টনটন করছে হচ্ছে হাসানের। প্রফেসর সাহেবের নাম কি ছিল? প্রফেসর সাহেবের নাম ছিল রায়হান। প্রফেসরের স্ত্রীর নাম কি ছিল? প্রফেসরের স্ত্রীর নাম ছিল বেনু। ঠিক আছে, বিনু। আর প্রফেসরের নাম ছিল রায়হান আর বিনু। ঠিক আছে। 21 নম্বর, পেছনের নৌকায় কয়টি মেয়ে ছিল? 3টি মেয়ে ছিল। 22 নম্বর, কে নৌকা থেকে আগেই নেমে গেছে? রাখালের মা। কয়েকটি ছেলে শর্টগান নিয়ে কোথায় দাঁড়িয়েছিল? শর্টগান নিয়ে আমতলায় দাঁড়িয়েছিল। মরা খালে পানির রং কেমন ছিল? পানির রং ছিল সবুজ, যেহেতু মরা খাল পচে গেছে পানি। পাড় বেয়ে উঠতে কার পা পিছলে যেতে চায়? বাচ্চা দুটোর, ওই যে বাচ্চা দুটো থাকে। তারপরে উঁচু পাড়ের উপর দাঁড়িয়ে কে বুক ভরে নিঃশ্বাস নেয়? বুক ভরে নিঃশ্বাস নেন হচ্ছে হাসানকে ডাক্তার প্রতিদিন কয়টি করে কম্বায়োটিক নিতে বললেন? 4টি। 28 নম্বর, কে পাড়ের উপর দাঁড়িয়ে দিশেহারা বোধ করেন? হচ্ছে প্রফেসর রায়হান। কে হতাশায়
ফুপিয়ে ওঠেন, হতাশায় ফুপিয়ে ওঠেন হচ্ছে বিনু, প্রফেসরের স্ত্রী। কে হাসানের দিকে লাঠি এগিয়ে দেয়, হাসানের দিকে লাঠি এগিয়ে দেয় হচ্ছে আসগার। কে চায়ের দোকান খুঁজতে থাকে, চায়ের দোকান খুঁজতে থাকে হচ্ছে হাসান। বিনুর দেখা ভদ্র মহিলার হাতে কি ছিল, ভদ্র মহিলার হাতে ছিল হচ্ছে মুরগি। তো আমরা এমসিকিউ গুলো পড়ে শেষ করলাম, এখন আমরা এক কথায় উত্তর দেখতে হবে। এক কথায় উত্তর আসবে 10টি, 10টায় কিন্তু 10 মার্ক থাকবে। তো এইগুলো আবার এমসিকিউ তো আসতে পারে, এক কথায় উত্তর তো এমসিকিউ গুলো তো আসতে পারে। এক কথায় তো প্রথম হচ্ছে মনাস্থর শব্দের প্রমিত উচ্চারণ হবে মনস্থির, এরকম হবে। শওকত আলীর জন্ম কত সালে? 1936 সালে। প্রদোষে প্রাকৃতজন কি ধরনের রচনা? উপন্যাস। যাত্রা গল্পাংশটুকু কোন উপন্যাসের অন্তর্গত ছিল? যাত্রা গল্পের উপন্যাসের অন্তর্গত ছিল। যাত্রা গল্পের কার চোখের নিচে কালি পড়েছে? প্রফেসরের স্ত্রী বিনুর। ঠিক আছে। তারপর 6 নম্বর, যাত্রা গল্পে কারা ভয়ে কাঁদতে শুরু করে? প্রফেসরের দুটো বাচ্চা ছিল, ওই বাচ্চা দুটা। যাত্রা গল্পের ছায়াতারা মার্কা টুপি মাথায় কারা হাঁকছে? স্বেচ্ছাসেবকরা। যাত্রা গল্পে মনোহর কোথায় থাকে? মনোহর থাকে নয়া বাজারের কাঠগোলায়। যাত্রা গল্পে কাদের মেরে ফেলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে ছাত্রদের। 10 নম্বর হচ্ছে, যাত্রা গল্পে কার হাতের জখম বেশি? এটা ছিল হাসানের। যাত্রা গল্পে কাকে দেখে প্রফেসরের মুখে হাসি ফোটে? ছাত্রদের। যাত্রা গল্পে প্রফেসর রায়হানের স্ত্রীর নাম কি? বিনু। যাত্রা গল্পে কতটি রাইফেল নিয়ে ছেলেরা দাঁড়িয়েছিল? গোটা 3। যাত্রা গল্পে কোন নদীর স্রোতধারা ধীর প্রকৃতির ছিল? বুড়িগঙ্গা। যাত্রা গল্পে কোন খালে সবুজ রঙের পানি ছিল? মরা খালে। যাত্রা গল্পে পাহাড়ের উপর দাঁড়িয়ে কে দিশেহারা বোধ করছিল? প্রফেসর রায়হান। শওকত আলী কত সালে মৃত্যুবরণ করেন? 18 সালে আর কি, 2018 সালে। এখন আমরা কতগুলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। ঠিক আছে। যাত্রা গল্পে ফেরার কোনো পথ নেই বলা হয়েছে কেন? কারণ যাত্রা গল্পের পাকিস্তান হানাদার বাহিনীর অত্যাচারে শহর থেকে জীবন নিয়ে মানুষের নিরাপদ জায়গায় যাত্রা তুলে ধরা হয়েছে। ফেরার কোনো পথ নেই বলতে শহরের ভয়াবহতা বোঝানো হয়েছে, যেখানে হানাদার বাহিনী এমনই হত্যাযজ্ঞ চালিয়েছে যে সেখানে কেউ আর যেতে পারছে না, সেখানে গেলে কেউ আর বেঁচে ফিরবে না, এরকম। তারপরে 2 নম্বর প্রশ্ন, যাত্রা গল্পের রায়হান চরিত্র সম্পর্কে লেখো। যাত্রা গল্পের অন্যতম একটি চরিত্র হচ্ছে রায়হান। তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর। তিনি যুদ্ধের সময় ঢাকা ছেড়ে সপরিবারে গন্তব্যহীন যাত্রা করছেন। রাস্তায় তার পরিচিত ছাত্রছাত্রীদের সাথে দেখা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন, লেখক গল্পের নাম যাত্রা কেন রেখেছেন বলে তুমি মনে করো? মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনীর আক্রমণে মানুষ ছিল দিশেহারা। তারা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে চলেছে হরদম। তাদের এই ছুটে চলার কোনো নিশ্চিত গন্তব্য ছিল না। এই গল্পটুকুতে মুক্তিযুদ্ধকালীন একদল মানুষের এমনই গন্তব্যহীন ছুটে চলা বা যাত্রার কথা বলা হয়েছে, তাই গল্পের নাম রাখা হয়েছে যাত্রা। তো যাত্রা গল্পটি রাখা কিন্তু সার্থকতা রয়েছে। এরপর রচনামূলক প্রশ্ন। আমরা জানি 2 ধরনের রচনামূলক আছে প্রশ্ন, একটা হচ্ছে দৃশ্যপটবিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর। তো আমরা প্রথমে দৃশ্যপটবিহীন দেখবো। যাত্রা গল্পের বক্তব্য বিষয় লেখো বা পাঠ্য বিষয়, অথবা তুমি বলতে পারো মূল বিষয় বা সংক্ষেপে লেখো। হ্যাঁ, শওকত আলী রচিত যাত্রা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। 1971 সালের 25শে মার্চ ভয়াল কালো রাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর ঐতিহাসিক আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত গন্তব্যের দিকে ছুটে চলার কাহিনী যাত্রা। প্রাত্যহিক দিনপঞ্জি বা ডায়েরির আদলে লেখা যাত্রা উপন্যাসের কাহিনী মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কালের ঘটনার শিল্পরূপ। যাত্রা উপন্যাসে মূলত যুদ্ধে আক্রমণ, নগরবাসীর আত্মরক্ষার্থে পলায়ন এবং আশ্রয়ের শেষ গন্তব্যে পৌঁছানোর আগেই প্রতিরোধের চেতনা জাগ্রত হওয়ায় বিষয়টি বিবৃত করা হয়েছে। তো এখানে 2 নম্বর প্রশ্ন চলে যায়। 2 নম্বরে বলা হচ্ছে, যাত্রা গল্পের কোন চরিত্রে কি ধরনের চিন্তা ও আবেগ প্রকাশ পেয়েছে? যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময়ের সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। এখানে লেখক কয়েকটা চরিত্রের মধ্যে যুদ্ধকালীন চিন্তা ও আবেগের প্রকাশ ঘটিয়েছেন। গল্পের অন্যতম চরিত্র হলো প্রফেসরের স্ত্রীর নাম হচ্ছে বিনু। বিনুর মধ্যে দিয়ে আতঙ্ক ও দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে, এর মধ্যে অসহায়ত্বের প্রকাশও ঘটেছে। রাখালের মায়ের মধ্য দিয়েও ভয় এবং হতাশার প্রকাশ দেখা গেছে।
সে তার ছেলে রাখালকে রেখেই নৌকায় উঠে পড়েছে। হুড়োহুড়ির মধ্যে গল্পের অন্যতম একটি চরিত্র হলো রায়হান সাহেব। তিনি একজন ইউনিভার্সিটি প্রফেসর। তার মধ্যেও উৎকণ্ঠা ও দিশেহারা এবং হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে। হাসান চরিত্রের মধ্য দিয়ে দৃঢ় প্রত্যয়ী ভাব ব্যক্ত হয়েছে। পায়ে আঘাত পেয়েছে, কিন্তু তারপরেও এগিয়ে যেতে হবে, এ ধরনের মানসিকতার প্রকাশ তার মধ্যে পাওয়া যায়। আসগার গল্পের আর একটা প্রধান চরিত্র। সে হলো মুক্তিযোদ্ধা। তার মধ্য দিয়ে আশাবাদী ও মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা প্রকাশ পেয়েছে। 3 নম্বর প্রশ্ন, নিচের লেখাটুকু পড়ো। তারপরে যেসব শব্দ প্রমিত হয়নি সেগুলো চিহ্নিত করে প্রমিত ভাষায় লেখো। ওসমান হুক্কা নিয়ে বসে। মাজু বিবি নিয়ে আসে রায়হান তেলের বোতল ও পায়ের হাতের তেলই ঢেলে সে স্বামীরকে পিঠে মালিশ করতে শুরু করে। 2 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? কি হয়? আমরা বলি হয়, কিন্তু এখানে হয় বলেছে। পানিতে কামড়াতে পারে না। উত্তরে দেয় মাজু বিবি। মাজু বিবি বলে যে পানিতে কামড়ায় না। পানিতে কামড়ায়? পানির কি দাঁত আসেনি? আমরা বলি না পানির কি দাঁত আছে নাকি? তো আছে না। আবার ওসমান হাসে, দাঁত না থাকলে কামড়ায় কেমনে? তাহলে কেমনে কামড়ায়, কিভাবে কামড়ায় আমরা বলি, তাই না? এটা হচ্ছে আবু ইসাক স্যারের লেখা একটা বই, গল্পের যোগ এখান থেকে নেওয়া হয়েছে। তো যেসব শব্দ প্রমিত হয়নি সেগুলো চিহ্নিত করা হলো এবং প্রমিত লেখা হলো। যেমন দেখো, অয়, কি অয় মা? তো কি হয়, এটা হবে হয়। ঠিক আছে। পানির কি দাঁত আসেনি? পানি কি দাঁত আছে নাকি? আমরা চাইলে আর এটুকু অ্যাড করে দিতে পারি। দাঁত না থাকলে কামড়াই কেমনে? কেমনে মানে কিভাবে। ঠিক আছে, এরকম। এরপরে রচনামূলক প্রশ্ন দেখবো, যেগুলো হচ্ছে দৃশ্যপট নির্ভর। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন, রাহেলা বেগম খেয়াল করলেন তার মেয়ে শাপলা জোরে জোরে পড়া মুখস্থ করছে, কিন্তু উচ্চারণ ভুল করছে। সে আত্মীয়কে এরকম বলতেছে, আত্মীয় বলতেছে, আত্মীয়। আমরা অনেক সময় এটাই এরকমই বলি, আত্মীয় বলে, তাই না? গ্রীষ্মকে গ্রীষ্ম, একে একে মানে এককে, এই যে এটা উচ্চারণ হবে এক, এটাকে এক উচ্চারণ করতেছে, এক। রাহেলা বেগম মেয়ের কাছে গেলেন, তাকে উচ্চারণের বিষয়ে বিস্তারিত বললেন এবং ভুল উচ্চারণের ঠিক করে দিলেন। তো এখন 5 নম্বর প্রশ্ন, নিচে কিছু শব্দ দেওয়া হলো, সেগুলো প্রমিত উচ্চারণ লেখো। ঠিক আছে, এইগুলো 2 নম্বর, নিচে কিছু শব্দের প্রমিত উচ্চারণ লেখা আছে, সেগুলো লেখো, রূপ বা শব্দ লেখো। এই যে এখানে দেওয়া আছে। ঠিক আছে। তো প্রথম যেটা, এগুলো হচ্ছে এগুলোর প্রমিত উচ্চারণ লিখতে হবে। যেমন অসংখ্য, অসংখ্য এরকম হবে। আত্মীয়, আত্মীয় এরকম হবে। উদ্বিগ্ন, উদ্বিগ্ন। ঠেলা ঠেলি, ঠেলা ঠেলি এরকম হবে। ততক্ষণ, ততক্ষণ এরকম। ঠিক আছে, এইভাবে লিখবা। প্রলোভ, প্রলোভ। বিশ্রাম, এরকম বিশ্রাম। মনস্থির, মনস্থির, মনস্থির এরকম। ঠিক আছে, এরকম। এখানে দাগ হবে, কি দাগ টাগ এগুলো খেয়াল রাখবা। তারপরে প্রদত্ত প্রমিত উচ্চারণ লেখ্যরূপ হচ্ছে অত্যাচারিত, এটা অত্যাচারী হবে। মতব্য, মন্তব্য। ঠিক আছে, মন্তব্য এরকম। তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ এটা হবে, তৎক্ষণাৎ। দুঃখী, এটা হবে কি দুঃখী। বিশ্বাসী, তাহলে এটা হবে এরকম, বিশ্বাসী। সত্যি, 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 এটা সত্যি। সোনা দানা, এটা সোনা দানা, তাহলে দন্তস্য হবে এটা। অন্ধকার, অন্ধকার এরকম হবে। ঠিক আছে। তো আশা করি তোমরা এই যে চ্যাপ্টারটি আমরা পড়লাম, 2য় অধ্যায়ের 2য় পরিচ্ছেদ, তোমরা ভালো করে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আরো ভিডিও পেতে চাও বা অন্যান্য প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপর যদি লেকচার পেতে চাও বা হচ্ছে সাজেশন পেতে চাও, তাহলে আমাদের মূল চ্যানেল ফিজিক্স ফর সোল, এখানে হোম পেজে এসে এই যে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে এখানে তোমাদের প্রত্যেকটা বিষয়ের ক্লাস দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা। যদি তোমরা তোমাদের পরীক্ষা পর্যন্ত এই সাজেশন গুলো 100% ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমরা নিশ্চিত থাকবা যে তোমাদের 100% ইনশাল্লাহ কমন বাঁধবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।